আমাদের পরবর্তী বক্তা ডক্টর জয়ন্ত চৌধুরী, তার বক্তব্যের বিষয় সম্পর্কে আমি কিছু বলতে চাই না, তিনি নিজেই বলবেন। শুধু এটুকু বলবো, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আইএনএ আজাদ হিন্দ ফৌজের উপরে গবেষণা করেছেন। এডিটর আলিপুর বার্তা। আমি ডক্টর জয়ন্ত চৌধুরীকে মঞ্চে আসবার অনুরোধ করছি। তার অনেক বই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে। আমরা সেই বইগুলোর নামও তার কাছ থেকে একবার শুনে নেব, আর তার সব বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবার অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই আমি ভারত চর্চা ফাউন্ডেশনের এই শুভ জন্ম মুহূর্তে পঞ্চপ্রদীপে স্পর্শ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গৌতম বাবু অক্লান্ত বানানার্মি তো বটেই, আর যারা আছেন দেখতে পাচ্ছি অনেকেই, কারো নাম আমার পরিচিত লাগছেন। এই দুপুরবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এই সুযোগ দেওয়ার জন্য আমি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক আছে, লাগি না মুখে খবর রাখি। আমার ফেসবুক বন্ধুদের বলছি, কথা মতো আমি এসেছি রবীন্দ্র ভবনে ভারত চর্চা ফাউন্ডেশনের। আজকে একটা ঐতিহ্যবাহী দিন, ওয়ার্ল্ড হেরিটেজ ডে তো বটেই। আমরা কি ভুলতে পারি লোকনাথ বল ট্যাংরা, সূর্য সেনের সেই জালালাবাদ যুদ্ধের কথা? আজকে চট্টগ্রাম অভ্যুত্থান ঘটেছিল চট্টগ্রামের মাটিতে 18ই এপ্রিল। তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের বলি, এখান থেকে খুব কাছেই বারাসাত নীলগঞ্জের সেই শহীদ তীর্থের মাটি। প্রথমে একটু বলি, ইতিহাসের সম্পূর্ণ একটি অংশ মুছে ফেলা হয়েছে, মুছে দেওয়া হয়েছে 75 বছর ধরে। আমি রাজনীতির মানুষ নই, কোনো রাজনৈতিক দলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নই, তাই মুক্ত মনে বলতে পারি আমার গবেষণার বিষয় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়তে সাংবাদিকতা, মাস কমিউনিকেশন, এবং আমরা একটা নেতাজি চেতনা মঞ্চের তরফ থেকে একটা এবারে ডাক দিয়েছিলাম, নো নেতাজি নো ভোট ক্যাম্পেইন করেছিলাম। প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে আমরা চিঠি পাঠিয়েছিলাম, তাদের ম্যানিফেস্টোতে 6 দফার দাবি পাঠিয়েছিলাম। নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি সহ নেতাজির শহীদ যারা, মার্টার্স যারা আছেন আইএনের, ইনক্লুডিং নীলগঞ্জ, চিকারগাছা, যাতে ম্যানিফেস্টোতে লিখিতভাবে করা হয়। কারণ নেতাজিকে তো সবাই ভালোবাসেন। আমরা সেই ভালোবাসার নমুনা দেখলাম, কোনো ম্যানিফেস্টোতেই এই কথাটা উল্লেখ করেননি, কিন্তু আমি মনে করি তারা নেতাজিকে ভালোবাসেন, ভালোবাসার প্রমাণটা তারা দেখাতে পারলেন না। এটা আমাদের দুর্ভাগ্য। আগামী দিনে নেতাজি অনুরাগীরা নিশ্চয়ই এই সত্যের জন্য এগিয়ে আসবেন। সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা বিভিন্ন জায়গায়, আমাদের ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় আমাদের অর্গানাইজেশন আছে, কোনো সেই অর্থ অর্গানাইজেশন না, নেতাজি ভক্তদের জায়গা। নীলগঞ্জ বলার আগে নামটাতেই আমরা জানতে পারছি সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের শোষণ এবং শাসনের ইতিহাস লুকিয়ে আছে। একসময় লাবণ্যবতী নদী, আজকে নোয়াই খাল, সেখান থেকে পণ্যবাহী জাহাজ যেত, আসতো নীলগঞ্জের হাটে, নীল চাষ হতো, তার থেকেই নীলগঞ্জ নাম হয়ে গেছে। পরবর্তীকালে নীলকুঠি, সাহেবদের যাতায়াত, নীলগঞ্জ। ইতিহাসে নীলগঞ্জকে আমরা জানি না, সংবাদপত্রে যদি কোনো খবর হয় তখন নীলগঞ্জ রাস্তার নাম জানি, এইটুকু। আর কিছু নেতাজি অনুরাগী মানুষ, আজাদ হিন্দ স্বেচ্ছাসৈনিক পরিষদের কিছু মানুষজন বাইরে, ওই চৌহদ্দির বাইরে 15 কিলোমিটার, 10 থেকে 15 বিঘা জায়গার বাইরে একটি ছোট্ট বেদি করেছে অটো স্ট্যান্ডের পাশে। আমি আসছি সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথায়, যিনি জীবনটা বাজি রেখে একদম যে কোনো সময় তিনি নিহত হতে পারতেন। আমরা ও হেল্পিনের রিসার্চ থেকে জানতে পারছি আয়ারল্যান্ডের, তিনি বলছেন নেতাজিকে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল 41-এ, তার টেলিগ্রাম পাওয়া গেছে। এতদিন আমরা জানতাম অনেক কথা। ভারতবর্ষের কোনো জাতীয় নেতা, কারোর প্রতি অশ্রদ্ধা করছি না, সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কোনো জাতীয় নেতাকে এমন নিষ্ঠুর নির্দেশ দেওয়া হয়নি। দুবারের নির্বাচিত জাতীয় কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বসু যখন ছদ্মবেশে নিরুদ্দেশের পথিক, সেই সময় তাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল, দেখা মাত্র গুলির নির্দেশ।
তারপরে তো আমরা জানি সেই একের পর এক তার ছদ্মবেশ, কখনো প্রফেসর জিয়াউদ্দিন, কলকাতার বাড়ি থেকে নয় কিন্তু, এখানে শিখের বেশে গেছিলেন, সে অন্য কাহিনী, সিআইএ রিপোর্ট অন্য কথা বলছে। আমরা দেখব ঠিক আফগানিস্তান থেকে যখন হ্যাঙ্গো নদী ক্রস করবার আগের মুহূর্তে ছদ্মনাম নিচ্ছেন ইটালিয়ান তারা কোনো, তারপরে সোভিয়েত রাশিয়া দিয়ে যখন যাচ্ছেন তখন নাম নিচ্ছেন ওরল্যান্ডো ম্যাজোট্টা, সাবমেরিনে যখন জাপানিজ সাবমেরিনে রয়েছেন মাতসুদা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ছদ্মবেশে নিপুণ তিনি 31-35 ছদ্মবেশ ধারণ শিখেছিলেন, মানে প্রফেশনাল শিখিয়েছিলেন একজন। এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই, তিনি আহ্বান করতে পারেন যে ত্যাগী সেই রক্তদানের আহ্বান করতে পারেন, তার যোগ্যতা আছে। তিনি যখন তরুণের স্বপ্নে লিখেছেন বঙ্গজননী একদল তরুণ নবীন সন্ন্যাসী চান, কে তোমরা প্রস্তুত আছো এসো, মায়ের হাতে পাবে অনাশন কারা দুঃখ মৃত্যু পর্যন্ত। ঠিক তার প্রতিধ্বনি দেখতে পাই আজাদ হিন্দের সর্বাধিনায়ক নেতাজি বলছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমাদের এই মুহূর্তে ক্ষুধা তৃষ্ণা এছাড়া কেউ দিতে পারছি না, হয়তো অনেকে আমরা শহীদের মৃত্যুবরণ করব, যারা বেঁচে থাকবো আমরা স্বাধীন ভারত দেখব। নেতাজির এই বাণীকে শুধু বাণী নয়, জীবন্ত করে তুলেছিলেন আজাদ হিন্দের অসংখ্য তরুণ তরুণী। তার ডাইনামিক পার্সোনালিটির একটা ভাষণ পাওয়া যায়। অনেকে বলেন তিনি নাকি কোনোদিন বলেননি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কোনো বসুবাড়ির কোনো বিদ্যুৎজন ব্যক্তি তাদের বইতে লিখেছেন, বড় সংবাদপত্রে লিখেছেন, কিন্তু তাদের কাছে পৌঁছয়নি লোকসভায় একটি বক্তব্য, বই লোকসভা থেকে প্রকাশিত একটি বই আছে, সেখানে ওই বক্তব্যটি আছে পরিষ্কার। 22 সেপ্টেম্বর 1944 তিনি আহ্বান করছেন ভারত মাতার বলির জন্য তাজা রক্তের প্রয়োজন আছে ভারত মাকে খুশি করতে গেলে। তারপরে যখন তরুণদের কাছে আহ্বান করছেন, সরাসরি বলছেন সুসাইড স্কোয়াড করবার জন্য, তখন চিৎকার করে উঠেছে সমস্ত প্রতিনিধি, হ্যাঁ সুসাইড আমরা রক্ত দেবো, বলে না তোমাদের ইমোশনাল সার্টিফিকেট আমি চাই না, তোমাদের ইমোশনে সই করলে হবে না, তোমাদেরকে নিজস্ব ব্লাড সিল চাই। নিজস্ব ব্লাড সিল কি? একটি পাত্রের মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই সবার রক্ত কেটে তার থেকে সিল করা হয়েছিল। এটা কোনো গল্প কথা নয়, কল্পিত কথা নয়, রেকর্ড অন রেকর্ড। সেই রক্তের স্রোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26,000 আজাদ হিন্দের সৈনিকের হিমফল কোহিমার মাটি ভিজে গেছিল। ঝাঁসি রেজিমেন্টের আমরা জানি যে থমাস স্টেলা এবং আরও কয়েকজন তারা বুকের রক্তে ভিজিয়ে দিয়েছিল। আমাদের টেক্সট বইয়ে কতটুকু জায়গা আছে, কতটুকু আছে আমরা জানি না, আমরা হয়তো পড়েছেন। আমার কাভার স্টোরি কিছু সাপ্তাহিক বর্তমানে বেরিয়েছিল, কদিন আগেও বেরিয়েছিল কাভার স্টোরিটা নেতাজির ওপরে। আমি সরাসরি আসছি, যখন ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে গণ্ডগোল হয়েছিল রাসবিহারীর সঙ্গে, তখন প্রথম ফেজে আজাদ হিন্দ ফৌজের সংখ্যা ছিল 20,000। নেতাজি তখন দায়িত্ব নিলেন, সেটা 60,000-এ পৌঁছে যায়। শুধু তাই না, আমরা দেখব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগে একটা পরিবার থেকে সবাই চলে আসছে। আমরা হবিবের নাম জানি না, জয়সওয়ালের নাম জানি না, সমস্ত কিছু অর্পণ করেছেন। বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত বালসেনায় দিয়ে দিয়েছেন, বয়স্ক মানুষদের দিয়েছেন আজাদ হিন্দ দল যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন চালাবে বলে, সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছেন। খাকি উর্দি চেয়ে নিয়েছেন নেতাজির কাছ থেকে, ট্রাক গাড়ি ব্যবসা। আর কম বয়সী যারা, মেয়েরা গেছে ঝাঁসি রেজিমেন্টে, ছেলেরা গেছে আজাদ হিন্দ ফৌজে। এটা ইতিহাস। এই ইতিহাস কিন্তু আমরা সেভাবে আমাদের কাছে আসেনি। আমাদের কাছে দেশপ্রেম হয়ে গেছে মোবাইলের মাধ্যমে। আমরা সিনেমা থিয়েটারে অমুক তমুককে আমরা আইকন হিসেবে দেখছি, আর যেখানে দেশপ্রেমের দুর্ভিক্ষ দেখা দেয় সেখানেই এত দুর্নীতি বাসা বাঁধে। সারা ভারত জুড়ে আমরা যদি দেখি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। আমি কোনো রাজনৈতিক দলকে বলছি না, প্রথম সেই আজাদ হিন্দের টাকা তছরূপ হয়ে গেছিল, 62,000 কোটি টাকা সেই সময়, 62,000 না 62 কোটি টাকা সেই সময়ের অন রেকর্ড ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে রাখা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে। পরবর্তীকাল নয় হয়েছে অন রেকর্ড, যেগুলো বেরিয়েছে ডিক্লাসিফাইড ফাইলে। এমনকি 78 সালে 120 কোটি টাকা সিঙ্গাপুর গভর্নমেন্ট ফেরত দিয়েছে আজাদ হিন্দ ফান্ডের টাকা। অথচ আমি নিজে চোখে দেখেছি আজাদ হিন্দের হেমন্তবালা ঝাঁসি রেজিমেন্টে তার কাকা বাবা হাজব্যান্ড মারা গেছেন। বেহালার একটা, আপনি জানবেন দিলীপবাবু, আমাদের ওদিকেই যে শিব মন্দির, দ্বাদশ শিব মন্দির, ছোট্ট ঘরে থাকতেন। নেতাজি কথা বলাতে উঠে বসে পড়েছিলেন।
আমি প্রচুর আজাদ হিন্দের মানুষদের সুযোগে আসার বা সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি, কিন্তু দারুণ কষ্ট তারা ভোগ করেছেন। তারা নেতাজির জন্য হাহুতাশ করেছেন, কেউ পেনশন পেয়েছেন, কেউ পেনশন পাননি। যখন 11টি রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিল, বিরাট ফৌজ নিয়ে যখন চারদিকে ব্রিটিশের কাছে চক্ষুশূল, অনলি ওয়ান মিস্টার বোস হচ্ছে 1 নম্বর, 1 নম্বর শত্রু সুভাষচন্দ্রের। উনি অ্যাংলো আমেরিকান ফোর্সের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। কিন্তু যে জায়গাটা অন্ধকারে রয়ে গেছে সেটা হয়ে গেছে সেই 15ই আগস্ট 1945-এ সুভাষচন্দ্র বসু একটা নির্দেশনামা দিয়ে যাচ্ছেন, যেখানে এমজেড কিয়ানির হাতে আজাদ হিন্দের দায়িত্ব দিয়ে যাচ্ছেন। আজাদ হিন্দ কিন্তু পরাজয় স্বীকার করেনি অফিসিয়ালি, সামরিক রিট্রিট হয়েছিল, এবং তিনি বললেন আর 2 বছরের মধ্যে আমরা স্বাধীনতা লাভ করব। ইনিই তো প্রফেট। 45 সালের 15ই আগস্টে কথা বলছেন, আর ঘটনাচক্রে ফলে গেল 15ই আগস্ট 47 সাল। সে চিঠি আছে। কিন্তু কোট আন কোট স্বাধীন ভারতে মোহাম্মদ এমজেড কিয়ানি তার জায়গা হয়নি। কর্নেল বুরহানুদ্দিন ঝাঁসির আজাদ হিন্দের তার জায়গা হয়নি। হাবিবুর রহমানের। কেন হয়নি সে প্রশ্ন আমরা তুলিনি। আমরা শুধু শাহনাজ খান গভর্নমেন্টে ছিলেন, নেহরু, এইটুকু বলেই শেষ করে দিয়েছি। ইতিহাসের অনেক অধ্যায় কিন্তু খোলা হয়নি, বলা হয়নি। বৌদ্ধিক স্তরে, বুদ্ধিজীবী মহলে, একাডেমিক স্ফেয়ারে এইগুলোকে আড়াল করে দেওয়া হয়েছে। প্রশ্ন তোলা হয় তিনি ফ্যাসিস্ট ছিলেন কিনা, তিনি ভুল করেছিলেন কিনা, তিনি গান্ধীবাদী ছিলেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তিনি কত % ভুল করেছেন, কত % ঠিক করেছেন, এই নিয়ে তথাকথিত রাজনীতিবিদদের চর্চা হয়। এটা দুঃখের ব্যাপার। প্রচুর ফাইল বেরিয়েছে, এখনো বেরোয়নি অনেক ফাইল। সেই ফাইলও অনেক বিস্ফোরক তথ্য আছে। আমাদের যখন আমি চিকারগাছা নামটা শুনে রাখুন, এই যশোর রোড ধরে সোজা চিকারগাছা, সেখানে এখনো সেই বড় বড় গাছগুলো আছে। চিকারগাছায় মাটি স্পর্শ করেছি, ওখানকার 5টা গ্রাম লোকাল লোকের সঙ্গে কথা বলেছি, সুযোগ হয়েছে। আমার বন্ধু ওখানে আশরাফুল ইসলামের সঙ্গে আমরা দেশপ্রেম দিবস পালন করেছি 4 বছর 5 বছর ধরে ঢাকাতে। কিন্তু খোদ ওই চিকারগাছা, যেখানে ট্রানজিট ক্যাম্প করা হয়েছিল, আজাদ হিন্দের হাজার হাজার জওয়ানকে ধরা হয়েছিল, তারা সেখানে অস্ত্র সমর্পণ করে জোর করে কেড়ে নেওয়া যা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভুলে গেল। 8ই আগস্ট যে ঘটনা অন্য অধ্যায়। এবার চট্টগ্রাম বন্দর থেকে সোজা জাহাজে করে চিকারগাছা ট্রানজিট ক্যাম্প, 5খানা গ্রাম তার কাটা দিয়ে আটকানো, কপোতক্ষ নদী বয়ে গেছে মাঝখান থেকে, সেই মধুসূদন দত্তের কপোতক্ষ নদী। সেখানে আজও সেই কুয়োগুলো রয়েছে, যেখানে ফাঁসি দিয়ে সরাসরি জলে ভাসিয়ে দেওয়া হয়েছে আজাদি সেনাদেরকে। পাঠান, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, কে ছিল না সেখানে? হ্যাঁ, মনে হতে পারে এগুলো গল্প কথা বলছি, কোনো হেয়ার্স এভিডেন্স নয়, একদম সরকারি নথি। আমি একদম কোট করছি। ইস্টার্ন কমান্ডের সেই সময় 11ই জানুয়ারি 1946-এর নিউ দিল্লি থেকে একটা রিপোর্ট। সব ফাইল বেরোয়নি, একটা মাত্র ফাইল বেরিয়েছে। 97-এ বেরিয়েছে, আর কিছু ফাইল বেরিয়েছে। আর কেন বেরোয়নি আলোকপাত করতে পারবো, এই সময় পাই করবো, বেশিক্ষণ বলবো না। দিলীপবাবু আছেন, ওনাকে বলতে তো আমি শর্টকাটে বলি একটু। দ্য ফাংশন অফ দি সেন্টার আর টু হোল্ড recovered ex-prisoner of war, POW, ex-prisoner of war of the Indian Army who joined the INA chiefs for the purpose of investigation, classification and eventual disposal in accordance with the laid down by the government. এটা ঘটনা হচ্ছে ইন্টারোগেশন কি? সমস্ত আজাদ হিন্দের যারা আটকানো হলো, বিশেষ করে ওই গাছগুলো আছে সাক্ষী দিচ্ছে, তাদেরকে বেঁধে রেখে অত্যাচার করা হয়েছে। অস্ত্রশস্ত্র, ঘড়ি, রিং, হাতের রিং, সমস্ত কিছু, বর্জিত সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে ইন্টারোগেশন করা হয়েছে, নেতাজি কোথায় আছেন, আইনের সঙ্গে কি যুক্তি। একের পর এক মারা হয়েছে, গুলি করে মারা হয়েছে। ক্লাসিফিকেশন, 3টে মূল ক্লাসিফাই করা হয়েছিল। একটা হোয়াইট গ্রুপ, হোয়াইট ক্লাস, যে সমস্ত যোদ্ধাদেরকে হয়তো ব্রিটিশের আমাদের ফরে আনা যেতে পারে, যে সমস্ত তাদেরকে হোয়াইট গ্রুপে রাখা হয়েছিল। মাঝে রাখা হলো গ্রে, যারা বিপজ্জনক,
কিন্তু সাম্রাজ্য ব্রিটিশের পক্ষে অতটা বিপজ্জনক নয়। আর ব্ল্যাক গ্রুপ যেটা রাখা হয়েছিল, আজাদ হিন্দের বেশিরভাগ সেটাই ছিলেন, তারা হচ্ছে হার্ডকোর নেতাজিপন্থী, এবং তারা কিছুতেই মরে গেলেও তারা স্বীকার করেনি, এবং তারাই নির্যাতনের শিকার হয়েছিল, তাদের রক্তই ভেসে গেছিল। এবং দেখা যাচ্ছে জিকারগাছা থেকে সমস্ত ডিসপোজ অফ করা হচ্ছে কিভাবে, আনা হচ্ছে বারাসাতে, বারাসাতে নীলগঞ্জ এবং বারাসাত জেল, এটা উল্লেখ করা আছে। এবং এমন লাইনটাও উল্লেখ করছে ওখানে যে জিকারগাছাকে শিফট করা হচ্ছে বারাসাতে, জিকারগাছাকে বারাসাতে শিফট করা হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এই 25শে সেপ্টেম্বর আপনারা জানেন 1945 নেতাজি সুভাষচন্দ্র বসু সোভিয়েত রাশিয়ার পথে সারা বিশ্বকে বোকা বানিয়ে, অ্যাংলো আমেরিকান ফোর্সকে বোকা বানিয়ে তার মাস্টার ডিসেপশন প্ল্যানের মাধ্যমে চলে গেছেন মাঞ্চুরিয়া হয়ে সোভিয়েত রাশিয়া। প্রস্তুতি চলছে অন্য অধ্যায়ের, অন্য সংগ্রামের। আর এদিকে সেপ্টেম্বরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন তারা। সারা পৃথিবীতে 1 ডজন 12টার মতো কমিটি, কমিশন ইত্যাদি হয়েছিল। মেজরিটি অফ দ্য কমিশনস তারা রিপোর্ট দিচ্ছেন বোসের এটা মাস্টার ডিসেপশন প্ল্যান, বোস ধোকা দেওয়ার জন্য এটা করেছেন। আর এয়ার ক্যাশের গল্প ভারতবর্ষের গুটি কয় দাবিদার পরিবার কিছু ছাড়া আর কেউ বিশ্বাস করেনি। কারণ একজন যে কোনো, তার জন্য হাই আইকিউ দরকার নেই। একটা মানুষ মারা গেলে তার একটাই দিন হবে, একটাই সময় হবে, মৃত্যুর সময় একটাই হবে, একটাই ডেথ সার্টিফিকেট হবে, ছবি হবে একটাই। কিন্তু নেতাজির ক্ষেত্রে সবটাই ব্যতিক্রম, 4 রকমের ডেথ সার্টিফিকেট। সেই ডেথ সার্টিফিকেট 44 সালে করা হয়েছে। তার মৃত্যুর সময় ইচিরো আকুরার ডেথ সার্টিফিকেটটাকে চালানো হচ্ছে নেতাজি বলে। ইচিরো আকুরা 17ই আগস্ট অ্যাডমিশন নিচ্ছেন হসপিটালে, 19 তারিখে মারা যাচ্ছেন। 18 তারিখে কোনো সামরিক ব্যক্তি জাপানে মারা যাননি, তাইওয়ানে মারা যাননি। 18 তারিখে পৃথিবীর কোথাও কোনো সামরিক অসামরিক প্লেন ভেঙে পড়েনি। মুখার্জি কমিশন তাই তো রায় দিয়েছে। আমি মুখার্জি কমিশনের ডিপোনেন্ট ছিলাম, আমার সুযোগ হয়েছিল বহু ফাইল ঘাঁটার, একদম ব্রিটিশ ফাইল, আমেরিকান ফাইলস, যেগুলো বহুদিন ফাইল বন্ধ ছিল, সেগুলো আমাদের জেরক্স কপিও আমাদের কাছে আছে, এবং এগুলো চ্যালেঞ্জ করতে কেউ পারেনি। আপনারা হয়তো জানেন আমার ওই ক্ষমা করো সুভাষ বইতে আমি লিখেছি অনেক কথা, আজ পর্যন্ত কেস হয়নি, তার 2-2.5 বছর হয়ে গেল। আমার 14-15টা বই আছে। এবং আমরা এই নিয়ে যখন রাষ্ট্রপতির কাছে গেছিলাম, রাষ্ট্রপতি তখন ছিলেন রামনাথ কোবিন্দ, আর তিনি তো তার ভিজুয়ালি তার চোখ বড় বড় হয়ে গেছে। আমার পার্টি কথা বলেছিলাম, 15 মিনিট সময় দিয়েছিলেন। যখন জানালাম স্যার এই ব্যাপার, এইসব এমলি সেঙ্কেলের গল্প ভুল, নেতাজি নিজে বলছেন এতে বেরিয়েছে ফাইলে, উনি কোথায় আছে, আমার ন্যাশনাল আর্কাইভে। হ্যাঁ, পরে উনি টুইট করেছিলেন, এবং সে অনেক গল্প। আমি যখন দাঁড়িয়ে উঠে বললাম জয় হিন্দ, উনি নিজে স্যালুট করলেন, পরে খুব ইমোশনাল হয়ে গেলেন, কাশ্মীরের কথা বললেন, সেনানায়কদের কথা। ফিরে আসছি নীলগঞ্জে। 25 সেপ্টেম্বর মধ্যরাতে প্রচণ্ড গলাগুলির শব্দ শুনেছিল আশেপাশের মানুষরা, এবং রক্তে ভেসে গিয়েছিল নোয়াই খাল, অমরমতি নদী। স্থানীয় যারা সাক্ষী দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন সত্যবাক, শিবশঙ্কর ঘোষ, ধীরেন্দ্রনাথ ঘোষ, তারাপদ জানা, চিন্তামণি মুখোপাধ্যায়, আরও অনেকে। সেখানে তারা বলছেন তারা 1997 সালে 23শে জানুয়ারি, যখন 100 বছর হয় নেতাজির, তখন 5000 লোক জমা হয়েছিল ওই সাহেব বাগানের ওখানে। আপনারা হয়তো অনেকেই জানেন সূর্যপুরের বিখ্যাত সাধন বসু, উনি প্রয়াত হয়েছেন 16 সালে, ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল। উনি লড়ে গেছিলেন প্রায় একা, 1 ম্যান আর্মির মতো, এই সত্যটাকে প্রতিষ্ঠা করবার জন্য। উনি পঞ্চায়েত থেকে প্রেসিডেন্ট সব জায়গায় চিঠি দিয়েছিলেন, আমাকে বলেছেন জয়ন্তবাবু আপনি কিচ্ছু করতে পারবেন না, এই প্রদেশে কিচ্ছু করা যাবে না, এই কথাটা বলেছিলেন 14 সালে। 14 সালে আমি একটি স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে ঢুকেছিলাম ওই জুট রিসার্চ সেন্টার সেখানে। কারণ তার আগের বারে আমি একটা পোস্ট এডিটোরিয়াল লিখেছি, বর্তমানে আজাদ হিন্দের নীলগঞ্জকে স্বীকৃতি দেওয়া হোক বলে। ওখানকার ডিরেক্টর ফোন ধরলেন না, সিকিউরিটি গার্ড আটকে দিল, পারলাম না ঢুকতে। পরে চ্যানেলের মাধ্যমে যখন গেলাম, সেখানেও অনেক বাকবিতণ্ডা করে ঢুকেছিলাম, রবিবার ছিল, সুযোগ হয়েছিল। বাইরের বহু মানুষের যে ইন্টারভিউগুলো নিয়েছিলাম মিলে গেল, ভেতরে তাই আছে। সেই 7 তাল তলা, তখন 14ই আগস্ট মনে আছে, 14 সালের 14ই আগস্ট, পরের দিন টেলিকাস্ট করা হয়েছিল, প্রবল বৃষ্টি থেমে গেল, এখন সাপ ঘুরে বেড়াচ্ছে বড়। ওই 7 তাল তলার ওখানে
বাইরে শুনেছিলাম অনেকের কঙ্কাল টঙ্কাল পাওয়া গেছিলো। 7 তালতলার মধ্যে 6টা আছে আর একটা ভেঙে পড়েছে। এবং ওখানে যে বর্ণনাগুলো পেয়েছি বা বিভিন্ন জায়গায় সাক্ষ্য দিয়েছেন, একসময় সমস্ত আইএনএর লোকজনকে তাঁবু করে 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 ওখানে রাখা হয়েছিল দূর থেকে। ওই 16 তারিখ 25শে সেপ্টেম্বর মধ্যরাতে গুলি করার পরে সকালবেলা ভোরবেলা ডিসপোজ করা হয় বডিগুলোকে, গঙ্গায় নিয়ে গিয়ে ফেলা হয়, লাটবাগান দিয়ে লরি করে করে নিয়ে যাওয়া হয় মাংসের আর রক্তাক্ত অবস্থায়। প্রত্যক্ষদর্শী যারা বলেছেন তারা তো অন রেকর্ড হয়ে গেছে। সেখানে ভয়ঙ্কর, তারা আজাদ হিন্দের গান গাইছে, কদম কদম বলা যা থালা বাজিয়ে গাইতো, জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ, এবং তাদের উপরে ওই দড়ি বেঁধে বেঁধে বেয়নেট নিয়ে তাদেরকে পাশের মুসলিম পুকুর সেখানে চান করানো হতো, নিয়ে যাওয়া হতো। 9:30টার সময় ফায়ারিংয়ের শব্দ ফার্স্ট শোনা গিয়েছিল বলছেন। তারপর মধ্যরাতে বহু গোলাগুলি চলেছে। তখন তো নির্জন ছিল, বোঝাই যাচ্ছে। তখন তো এত জনবসতি ছিল না, এখন তো পাল্টে গেছে সাহেব বাগান। এবং সেই রাস্তা দিয়ে তারা চিৎকার চেঁচামেচি, রাজেন সর্দারের আমরা নাম পাচ্ছি, তার বাড়িতেও তারা কান্নাকাটি করেছে। খবরটা সামনে এলো না। রাজনৈতিক নেতারা তখন অলরেডি দেশভাগের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে চলে গেছে। কারণ 15 দিন পরে 10ই অক্টোবর, 15 দিন সময় নেন, জওহরলাল নেহরু বললেন হ্যাঁ নীলগঞ্জ ট্রানজিট ক্যাম্পে ফায়ারিং হয়েছে, 5 জন মারা গেছে, 9 জন আহত হয়েছে, আর তদন্ত দরকার। আমরা কর্নেল আইএনএ ধিলনের কাছ থেকে পাচ্ছি কমপক্ষে 2300 জন মারা গেছিল। এবং মাদ্রাজ রেজিমেন্টের ক্যাপ্টেন মেনন এবং লেফটেন্যান্ট কর্নেল গোপীকান্ত, ওনারা এই ফায়ারিংয়ে মাস্টার মাইন্ড ছিলেন। ভয়ঙ্কর। কোথায় জালিয়ানওয়ালাবাগের থেকে অনেক 3 ডবলেরও বেশি। কিন্তু ফাইলে আমরা যেতে পেয়েছি 1580 জনের নাম অন রেকর্ড। বাকিগুলো কোথায় গেছে জানি না। আপনারা হয়তো ডকুমেন্টারিটা ফিল্ম আমার বন্ধু করেছিল, রবীন দাস, মারা গেছেন। চমৎকার ডকুমেন্টারি ফিল্ম ছিল, বেঙ্গলস জালিয়ানওয়ালাবাগ। সেখানে একেবারে তুলে আনা হয়েছিল সাক্ষীদের ছবি ইত্যাদি। এবং তারপরে নাকি এই কমিশনারেট থেকে ফাইলপত্র দিল্লি চলে গেছে। আমার মনে হয় যদি ভবিষ্যতে অনুসন্ধান করা হয়, স্কোপ রয়েছে, শ্বেতপত্র বার করা যায়, রাজনৈতিক দল করুক বা সংগঠিতভাবে কোনো সংস্থা করুক, শ্বেতপত্র সরকারের কাছে। কেন, যদি জালিয়ানওয়ালাবাগে পার্ক হতে পারে শহীদদের স্মরণে, হিরোশিমার পার্ক হতে পারে, তাহলে এটা কোনো আজাদ হিন্দ তীর্থক্ষেত্র হবে না নীলগঞ্জ, যেখান থেকে জাতীয় আন্তর্জাতিক অজস্র মানুষ আসতে পারবে। এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, জাত ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারবে নীলগঞ্জের মাটিতে। আমরা জানি রাতারাতি যখন এখানকার সব চিঠি গেল, লোকাল তৎকালীন কংগ্রেস নেতারা, ফরওয়ার্ড ব্লকের নেতারা যখন পাঠালেন চিঠি, রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতিজি, তিনি কিচ্ছু কর্ণপাত করেননি। রাতারাতি 1953 সালের 9ই ফেব্রুয়ারি এখানে শিলান্যাস করা হলো ওই জুট রিসার্চ সেন্টারের। আর কোথাও জায়গা নেই বাংলার। ওই 10-15 ওই জায়গাটা রাতারাতি ঘিরে দেওয়া হলো, ওই ট্রানজিট ক্যাম্প, যাতে মানুষ আসতে না পারে, এবং চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া, ইতিহাস মুছে দেওয়ার। দুঃখের ব্যাপার। আমি শেষ করব, সময় হয়ে এসছে, কারণ দিলীপবাবু বলবেন সময় বোধহয় হয়ে এসছে না, একদম 7টায় ছেড়ে দিতে হবে না, 7:15, ঠিক আছে। আমি আর দৈর্ঘ্য করবো না, শুধু একটি কথা বলি। একটি রহস্যময় টেলিগ্রাম 8টা ওয়ার্ডের, এই তারিখে টেলিগ্রামের তারিখ হচ্ছে খুব ইন্টারেস্টিং, এই কারণেই বলছি 29 জানুয়ারি 1946। 29 জানুয়ারি 1946। বোস, এটাকে ডিকোড করা যায়নি। বোস অন ইজ নট রিপিট অ্যাট চিকারগাছা। আবার বলছি, বোস অন ইজ নট রিপিট অ্যাট চিকারগাছা। এই রহস্যময় টেলিগ্রামে ডিকোড করা যায়নি। অর্থাৎ ব্রিটিশ বুঝতে পেরেছে বোস অন, বোস কোনো একটা অ্যাকশান নিতে পারেন বোসের ব্যাপারে, কিন্তু ওই হত্যাটা বন্ধ হয়ে গেছিল। এই হত্যালীলাটা ধারাবাহিক হত্যালীলা, কখনো গুলি চালিয়ে মারছে, ধারাবাহিক আইএনএদের উপরে। কলকাতায় ফাঁসি দিয়েছে, এই আলিপুর সেন্ট্রাল জেলে আমরা যাই, সর্দারা সিংকে, রাম তিওয়ারিকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু কোথাও আলিপুর জেলের এই মিউজিয়ামে লেখা নেই তাদের নাম। আমি একটা প্রপোজাল দিয়েছিলাম আইএনএ, যেমন শহীদ নামাঙ্কিত দিল্লিকেও দিয়েছিলাম, হয়েছে। আইএনএকে নিয়ে হয়নি, ইন্ডিয়ান আর্মিকে নিয়ে হয়েছে, শ্রদ্ধাদের প্রপোজাল দিয়েছিলাম। অনেকেই জানেন হয়তো, 125-এর আগে দিল্লিতে ডেকেছিল, সেখানে ক্লোজ ডোর মিটিংই হয়েছিল, 8 জন বড় বড় উচ্চপদস্থ ব্যক্তিরা ছিলেন। সেখানে বলেছিলাম ইন্ডিয়ান আর্মির নাম পাল্টে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করবার জন্য, জহিদ থেকে জাতীয় স্যালুটেশন করবার জন্য, হয়নি। তাই এটুকুই বলি যে ওই রহস্যময়
যে ডিকোড করা যায়নি সেই টেলিগ্রাম, আগামী দিনে যদি প্রয়োজন পড়ে কোনো সংস্থা উদ্যোগ নেয়, কোনো রাজনৈতিক দল উদ্যোগ নেয়, আমাদের কাছে ফাইলপত্র সবই আছে। চিকারগাছা মতোই ভারত বাংলাদেশ এক হয়ে যেতে পারে রক্তের বন্ধনে, শহীদদের বন্ধনে, কারণ চিকারগাছার সঙ্গে এই নীলগঞ্জের ঐক্য সেতু হতে পারে, দু দেশের মধ্যে বড় ঐক্য গড়ে উঠতে পারে, এরম ভাবনা চিন্তাও আমরা করেছিলাম। তাই আমি অনুরোধ করব, যদি কেউ করেন, সোশ্যাল মিডিয়া অনেকে দেখছেন, এটা আগামী দিনে নিশ্চয়ই এগোনো যাবে। পরিশেষে সেই শহীদদের যাদের আমরা শুধু স্মৃতিচারণ করতে পারি, আমার সঞ্চালিকা বোন চমৎকারভাবে যা আবৃত্তি করলেন, কথা কাও অনাদি অতীত, সত্যি কথাটা প্রতিটা পলে পলে নোয়াইখালের কথা যেন বলা হচ্ছিল। আমি তাই ভাবছিলাম প্রতিটা স্রোতের মধ্যে কিন্তু শহীদের আর্তনাদ লুকিয়ে আছে, সেই শহীদরা তৃপ্ত হবে। দেশবাসী হিসেবে আমরা অন্তত এই কর্তব্যটুকু যাতে করে যেতে পারি, একটা অনুরোধ সরকারের কাছে রাখবো, প্রশাসনের কাছে রাখবো, আবার আমরা চিঠিপত্র দেবো, মুভমেন্টটা আমাদের থামবে না। তাই একটা অনুরোধ করব, সে আমরা শক্তি মন্ত্রের মতো, যে মন্ত্র উচ্চারণ করতে করতে ইম্ফল কোহিমার মাটি ভিজে গেছিল, সেই জয় হিন্দ মন্ত্র দিয়ে শেষ করব। সমবেতভাবে আপনারাও বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ডক্টর জয়ন্ত চৌধুরী স্যারকে ইতিহাসের এক অনালোচিত দিককে আমাদের সামনে তুলে ধরলেন, এবং এটাই আমাদের উদ্দেশ্য। আবার সেই কবির সাহায্যই নিতে হয়, যে বহুদিন ধরে বহু ব্যয় করে বহু ক্রোশ দূরে আমরা গিয়েছি, বহু জায়গায় গিয়েছি, কিন্তু আমাদের ঘরের আশপাশে ছড়িয়ে থাকা এই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতির নানা নিদর্শনের সঙ্গে আমরা পরিচিত হতে পারি। আমরা আমাদের সন্তানকে প্রথমেই শেখাই, তোকে ভালো চাকরি পেতে হবে, তোকে ভালো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সেটা একটা অঙ্গ, কিন্তু সেই সঙ্গে নিজের ইতিহাস, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে ধারণ করা, পালন করা, লালন করাটাও আমাদের জীবনের অন্যতম একটি অঙ্গ হওয়া উচিত। আমার ধন্যবাদ দেওয়ার ভাষা নেই শ্রী ডক্টর জয়ন্ত চৌধুরী মহাশয়কে। শুধু এটুকুই বলবো যে আমরা সত্যিই সমৃদ্ধ হচ্ছি, এবং আমরা সত্যিই সমৃদ্ধ হওয়ার মতন অনেক কিছু রেখেছি আজকের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার।